কার্যকর মোতায়েন শুরু হয় একদিন পরে 20 জুলাই 2024 ভোর থেকে। সেই ভয়াল রক্তসিক্ত এবং অশ্রুমাখার সময় থেকে অগাস্ট মাসের 5 তারিখ এবং তখন থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেয়া বক্তব্যের অডিও ভিডিওগুলো এবং তার ভূমিকা ধারাবাহিকভাবে সাজাইলে মুখোশধারী এক হিম শীতল ধূর্ত কালকেউটের দেখা মিলবে। 20 জুলাই 2024 ভোরে সশস্ত্র বাহিনী মোতায়েনের 48 ঘন্টার মধ্যে ওয়াকারুজ্জামান রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এরপর সংবাদকর্মীদের সামনে দাঁড়ায় তিনি গণবিক্ষোভ দমনে সশস্ত্র বাহিনীর সাফল্য তুলে ধরেন। 2024 সালের 22 জুলাই দেওয়া সেই বক্তব্যে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী অর্থাৎ জ্যাঠশালী বা স্ত্রীর বড় বোন খুনি হাসিনাকে মাঠ পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু হয়েছে বলে আশ্বস্ত করছিলেন। সেই দিনের কথায় তার গণবিরোধী মনোভাব স্পষ্টভাবে ফুটে উঠছিল। বিক্ষোভ দমনে 2-1 দিনের মধ্যেই সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করছিলেন। গণপ্রতিরোধকে ধ্বংসযজ্ঞ এবং নির্বিচারে গুলি করে প্রতিবাদী দেশবাসীকে খুনের সে অভিযানকে নৈতিক সমর্থন দিয়ে উচ্চারিত বাক্যটি ছিল এইরকম: তারা সেনাবাহিনী সঠিক দিকে আগাচ্ছে। খুনে বাহিনীগুলোর পক্ষে দেওয়া তার সেই কুখ্যাত বক্তব্যে জেনারেল ওয়াকার বলছিলেন, আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে পরিস্থিতির আরো উন্নতি ঘটাতে পারবো। কারো অভিযোগ বা ক্ষোভ থাকতেই পারে, কিন্তু সরকারি সম্পদ ধ্বংস করে কি লাভ? বিষয়টা বোধগম্য নয়। এসব সম্পদ কোনো ব্যক্তির নয়, এগুলো জনগণের, এবং শেষ পর্যন্ত আমরাই এর ভুক্তভোগী। এভাবে ধ্বংসযজ্ঞ চালায় কি অর্জন হবে আমি জানি না। আমি মনে করি 2-1 দিনের মধ্যেই এটা সম্ভব হবে। আমি নিশ্চিত আমরা সঠিক দিকেই আগাইতেছি। 23 জুলাই 2024 খুনি হাসিনার সর্বোচ্চ সুযোগ সুবিধা উপভোগকারী এই সেনাপ্রধান আরো শক্ত বাণী বর্ষণ করে মাঠে নামানো সেনাবাহিনীর মারমুখ মনোবল বাড়ানোর চেষ্টা করেন। তখন দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের জনগণের অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে। জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীর নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের ডিপ্লয়ের 48 ঘন্টার মধ্যে মনে করি স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। শোনেন, তার কথাই শোনেন। দেশে বিভিন্ন অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের জনগণের অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে। তো সেগুলোকে রক্ষা করার জন্য মূলত এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডিপ্লয় করেছি। 48 ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। কিছু সময় দিতে হবে, আমরা জাস্ট 48 ঘন্টা হয়েছে এসেছি, কিছু সময় লাগবে। আমার ধারণা যে আমরা সবাই মিলে কাজ করলে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। শুনেছেন, 24 জুলাই বুধবার বেলা 11টার দিকে শেরপুর জেলা স্টেডিয়ামে স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শন শেষে অফিসার এবং সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় নিজ সাফল্যে গর্বিত জেনারেল ওয়াকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে, হাইওয়েগুলো স্বাভাবিক হয়ে এসেছে, ঢাকার পরিস্থিতিও স্বাভাবিক হয়েছে। সেদিন প্রকাশিত এনটিভির খবরে লেখা হয়েছে, শেরপুরে তিনি বেশ দম্ভভরে বলছিলেন, মূলত সমস্যাটা ছিল ঢাকায়, দেশের কিছু স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমরা অল্প সময় সব নিয়ন্ত্রণ করতে পেরেছি। ওই বুধবারে সেনাবাহিনী প্রধান গণপ্রতিরোধে বিধ্বস্ত নরসিংদী পরিদর্শন এবং জেলা কারাগার পর্যবেক্ষণ শেষে সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেন, পরিস্থিতির উন্নতি হয়েছে, যা সম্ভব হয়েছে তোমাদের অক্লান্ত পরিশ্রম, ডিসাইসিভনেস, বোল্ডনেস। তোমরা চমৎকারভাবে তোমাদের দায়িত্ব পালন করেছো। ফলশ্রুতিতে তোমরা ঐক্যবদ্ধভাবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কাজ করেছে। পুলিশ, র্যাব, এপি ব্যাটালিয়ন, পুলিশের আনসার সবাই মিলে আমরা এই কাজটা করেছি এবং এই কাজটা আরো কিছুদিন জারি রাখতে হবে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। বক্তব্যটা তার মুখে আরেকবার শোনেন। তোমাদের অক্লান্ত পরিশ্রম এবং তোমাদের এই যে ডিসাইসিভনেস, বোল্ডনেস, তোমরা যে চমৎকারভাবে তোমাদের দায়িত্ব পালন করেছে, সেটার ফলশ্রুতিতে এবং মনে রাখতে হবে যে এটা পুলিশ সেনাবাহিনীর, এখানে নৌবাহিনী, বিমান বাহিনী কাজ করেছে, পুলিশ, র্যাব, এপি ব্যাটালিয়ন, পুলিশের আনসার, সবাই মিলে আমরা এই কাজটা করেছি এবং
কাজটা আরও খুবই জারি রাখতে হবে। তাহলে আমার ধারণা যে আমরা সম্পূর্ণভাবে দেশের যে স্বাভাবিক পরিস্থিতি সেটা ফেরত আনতে পারবে। শুনেছেন, স্বদেশের জনগণের বিরুদ্ধে পরিচালিত সেই যুদ্ধ কিভাবে ক্রমবিকশিত হইতেছিল তা বোঝা দরকার। 20 জুলাই ভোরে সশস্ত্র বাহিনীকে মাঠে নামানোর পর থেকে শুরুতে কিছুদিন মূলত তাদের ছত্রছায়ায় পুলিশ, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আনসার, নানান আওয়ামী দলীয় সশস্ত্র গোষ্ঠী সহ বিভিন্ন বাহিনী সামরিক মানের অস্ত্র ব্যবহার করে বিক্ষুব্ধ জনতাকে হতাহত করতে থাকে। এতে দেশব্যাপী আন্দোলন বিস্তৃত হতে থাকে এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা শহরে বিক্ষোভ ছড়ায় পড়ে। বিস্তার লাভ করা সেই পটভূমিতে সেনাবাহিনী সরাসরি আন্দোলনকারী জনতার উপরে গুলি ছুটতে শুরু করে। মিলিটারি এভিয়েশন এবং বিমান বাহিনীর হেলিকপ্টারও মানুষ মারার অভিযানে যুক্ত হয়। সেনাবাহিনী পুলিশকে গোয়েন্দা তথ্য দিতে শুরু করে কোথায় কোথায় বিক্ষোভকারীরা আছে। সেই জায়গায় পুলিশ যে অভিযান চালায়, গুলি চালায়। শীর্ষ জেনারেলরা গভীর সলা পরামর্শ করে নানান ধরনের সামরিক যানবাহন রাস্তায় নামায় জনগণের ভীতি সৃষ্টির অপচেষ্টা চালায়। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে ব্যবহৃত রণসম্ভারও এখানে ব্যবহৃত হয়। ফলে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে দেশব্যাপী জনগণের ক্ষোভ, সমালোচনা এবং নিন্দার ঝড় ওঠার পরিপ্রেক্ষিতে তা মোকাবেলায় 28 জুলাই আইএসপিআর একটা বিবৃতি প্রকাশ করতে বাধ্য হয়। সেখানে তারা দাবি করে কিছু স্বার্থান্বেষী মহল কর্তৃক বিভিন্ন বিদেশি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া সমূহে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হইতেছে। এর মূল উদ্দেশ্য দেশ এবং বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলে অনুমিত। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সংবিধান সমুন্নত রেখে প্রচলিত আইনের আওতায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশবাসীর জানমালের নিরাপত্তা এবং জনজীবনে স্বস্তি ফিরে আনতে অসামরিক প্রশাসনকে সহায়তার কার্যক্রম পরিচালনা করছে। আইএসপিআর এর বিবৃতি জনগণের নিরাপত্তা প্রদান এবং সংবিধান রক্ষার দোহাই দিয়া মূল দায়ভার এবং অনিয়মের অভিযোগগুলোকে স্বার্থান্বেষী মহলের অপপ্রচার হিসেবে চালায় দেওয়ার এই ধরনের ঢালাও চেষ্টা ফ্যাসিস্ট সরকারের মরিয়া হয়ে ওঠার চিহ্ন বহন করতেছিল। স্বাধীন এবং নিরপেক্ষ বিদেশি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছবি এবং বিভিন্ন প্রমাণ দিয়ে সুনির্দিষ্ট অভিযোগ তুলতেছিল, তখন তদন্তের মুখোমুখি না হয়ে সেগুলোকে স্রেফ ভাবমূর্তি ক্ষুণ্ণের ষড়যন্ত্র বলে উড়ায় দেওয়ার একটা অপচেষ্টা তখন ক্ষমতাসীন খুনি চক্রের অসহায়ত্বকে উন্মোচিত করছিল। সংবিধানে সিভিল প্রশাসনের সহায়তার কথা বলা থাকলেও সেই ক্ষমতার অপব্যবহার বা কোনো ধরনের অপকর্মকে গোপন রাখতে জাতীয় নিরাপত্তা এবং অপপ্রচারের দোহাই ব্যবহার করে সশস্ত্র বাহিনীর সে বিবৃতির মাধ্যমে তখন দেশের সাধারণ জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় এই ওয়াকার। এমনই ছিল তখন দুর্ভাগা বাংলাদেশের রাষ্ট্রের শীর্ষ ফৌজি কর্মকর্তাদের দেশবিরোধী মনোভাব এবং আচরণ। 28 জুলাই প্রকাশিত এই বক্তব্যটি পাঠ করলে একটা বিষয় পরিষ্কার বোঝা যায়। অন্তত সেদিন পর্যন্ত সেনাপ্রধান ওয়াকার বিশ্বাস করতেন খুনি হাসিনার পক্ষ অবলম্বন করার অর্থই হইল দেশের সংবিধান সমুন্নত রাখা। বাংলাদেশ রাষ্ট্র এবং তার নাগরিকদের অধিকার বিরোধী ভূমিকায় অংশ নেওয়া উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনে একবারও এই প্রশ্ন আসেনি যে 2014, 2018, 2024 সালে অনুষ্ঠিত সব কয়টা জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের নির্বাচনই ছিল জালিয়াতিতে পূর্ণ এবং ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী জবরদস্তি, মহাকারচুপি এবং শতভাগ জুলুম করে জনগণকে পরিপূর্ণভাবে তাদের মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রাখছিল। আর এই প্রক্রিয়ায় সহযোগী হইয়া সংশ্লিষ্ট সব কয়টা বাহিনী মূলত রাষ্ট্রদ্রোহিতার মতো ভয়াবহ অপরাধে জড়ায় পড়ছিল। ইনশাল্লাহ একদিন না একদিন মহান অলিয়া উলিয়ার সেজদায় পুষ্ট এই জমিনে এমন সকল নিপীড়ন এবং নির্যাতনের বিচার হবে। সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সম্প্রতি 5 আগস্ট চ্যানেল 24 এর মুক্তবাক অনুষ্ঠানে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি জুলাই বিপ্লব চলাকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বৈরী ভূমিকার বিষয়ে কিছু ইঙ্গিত দিচ্ছেন। একই সঙ্গে সেনাবাহিনীর তরুণ অফিসার, বীর সৈনিকদের নাগরিক বান্ধব অবস্থানের বিষয়টাও তুলে ধরছেন। চলেন তার এই সমস্ত মন্তব্য শুনে নেওয়া যাক। শোনেন। 4 আগস্টে আমরা একটা ঝটিকা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের রাওয়া ক্লাবে। ওখানে আমাদের বেশ কয়েকজন, বেশিরভাগই রিটায়ার্ড অফিসার ছিলেন। সেখানে আমাদের প্রাক্তন 2জন চিফ ছিলেন, একজন ছিলেন নুরুদ্দিন, ইকবাল করিম ভূঁইয়া। তো সেখানে আমরা কয়েকজন সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিলাম যে, কারণ তার পরের দিন কিন্তু যেটা আমরা জানতে পেরেছিলাম যে সেনাবাহিনী উড গো ইন অ্যাকশন 5 তারিখে, এবং সেনাপ্রধানও কথাবার্তা বলেছেন, কিন্তু সেনাপ্রধান যেভাবে তার কথা বলেছেন সেটা
আমার কাছে মনে হলো যে হি কুড নট সে হোয়াট হি ওয়ান্টেড টু সে, তার যে অফিসাররাও জুনিয়র অফিসাররাও বলতে পারেনি হোয়াট দে ওয়ান্টেড টু। আমি বহুদিন থেকে যখনই আমি হাসপাতালে কোনো কারণে গিয়েছি, ওখানে গিয়েছি, আমি সাধারণ সৈনিকদের যে মনের ভিতরে যা ছিল তা জানতাম। তারা দে ওয়ার ফ্ল্যাবারগাস্টেড। আমাকে শুধু জিজ্ঞেস করতে হতো যে স্যার আমরা জীবনে ভোট দিতে পারবো কি না, দ্যাট ওয়াজ অনলি কোশ্চেন দ্যাট। বলে স্যার ওই 2008-এ ভোট দিয়েছি, তারপর তার কোনো ভোট দিতে পারিনি। গ্রামেগঞ্জ যেখানে যেতাম সেখানে এক কথা। এবং এই সৈনিকদের ভিতরে একটা বিশাল ফ্রাস্ট্রেশন দেখলাম যে যেইভাবে দেশ চলছে, আফটারঅল তারাও তো এই দেশেরই সন্তান, ওরাই আমাকে বলতে পারতো। তো তারপরে যখন এই জুলাই আন্দোলন শুরু হলো, যেহেতু আমি মহাখালীতে থাকি, বেরোতে আসতে বেরোতে দেখা হচ্ছে সোলজারদের সাথে, ওরা 2-4টা কথাতে আমি বুঝে যেতাম যে স্যার কি হচ্ছে, স্যার আমরা কি করব, হোয়াট শুড উই ডু। ইভেন 30 তারিখ 29 তারিখে যখন মহাখালীতে কিছু কিলিং হচ্ছিল, তখন ফিউ সোলজার্স যার সাথে আমাদের ওই মহাখালীর মোড়ে দেখা, সেখানে আমাকে তো চেনে সবাই, সেখানেও ওই ওদের একই কথা, স্যার আমরা কি করবো স্যার, আমাদের তো হুকুম পালন করতে হবে। তো এইগুলো আমরা অবজার্ভ করেছি এবং দেখলাম। আমার কাছে যেটা মনে হয়েছিল, আমার কাছে না, আমরা যে কজন ছিলাম, যে সেনাবাহিনীকে যদি নামানো হয় এবং তাদেরকে কিছু কিছু জায়গায় করেছে, কিন্তু যদি ঢালাওভাবে আপনি আর্মিকে বলেন যে নাও ইউ টেক ওভার, পুলিশ যা করেছে ইউ ডু ইট, আমি টোটালি মানে এক ধরনের স্যাঙ্গুইন ছিলাম যে আর্মিতে রিভোল্ট হয়ে যাবে। এবং সেনাবাহিনীতে যদি রিভোল্ট হতো তাহলে ইট উড হ্যাভ গন। শুনেছেন, বাস্তবে কিন্তু তাই ঘটছে। জুনিয়র অফিসার এবং দেশপ্রেমিক ধর্মপ্রাণ বীর সৈনিকদের শান্তিপূর্ণ বিদ্রোহের চাপে খুনি হাসিনা এবং ইন্ডিয়ার বাছাইকৃত তাদের পছন্দনীয় এবং অনুগত জেনারেলরা 36শে জুলাই পশ্চাৎপসরণ করতে বাধ্য হয়েছিল। তাছাড়া 5ই আগস্টের জুলাই বিপ্লব বা 2024-এর গণ অভ্যুত্থান প্রাথমিকভাবে সাফল্য অর্জন করতে আরো কিছুদিন বিলম্ব করত এবং অনেক বেশি প্রাণ বিসর্জন দিতে হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জুলাই বিপ্লব চূড়ান্তভাবে এখনো সফল না হওয়ার প্রধান কারণ হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট এবং ফ্যাসিস্ট হাসিনার 5টা জেনারেলগুলা ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এখনো বহাল তবিয়তে সশস্ত্র বাহিনীকে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করতেছে, কমান্ড করতেছে। এই গ্রুপটাই খুনি হাসিনার পতনের পর মুহূর্ত থেকে নয়া রাজনৈতিক বন্দোবস্তে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে সচেষ্ট ছিল এবং এখনো তারা খুবই সক্রিয় এবং তৎপর আছে। আর পেছন থেকে এদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে ইন্ডিয়ার সরকার, তাদের নিরাপত্তা গোয়েন্দা সংস্থাসমূহ এবং হিন্দুত্ববাদী ক্ষমতাসীন বিজেপি দল সহ সে দেশের প্রায় সব কয়টা পলিটিক্যাল পার্টি। এইবার আসেন ওয়াকারুজ্জামানের 2 ছায়াসঙ্গী 2 জেনারেলের অপকর্মের ফিরিস্তি আপনাদের শোনাই। ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ 34 বিএমএ এবং শামস মামুন 35 বিএমএ লং কোর্সের অফিসার। এই দুইজন একদম জুনিয়র অবস্থাতেই 2003 সাল থেকে জেনারেল ওয়াকারের স্নেহভাজন, বিশ্বস্ত এবং সুখের মণি। সিলেট সেনানিবাসের প্রশিক্ষণ এবং সেন্টারে কর্মরত অবস্থায় এই 3 জনের মধ্যে একটা বোঝাপড়া গড়ে ওঠে। অবাক হওয়ার বিষয় হলো 2007 থেকে 2012 এই সময় এই দুইজনেই সেলিম আজাদ এবং শামস মামুন 1/11 অবৈধ সামরিক হস্তক্ষেপ পরবর্তী সময় সেনা হেডকোয়ার্টারের সামরিক সচিবের শাখায় পদাতিক বাহিনীর অফিসারদের নথিপত্র সংরক্ষণ, আওয়ামী অফিসারদের পুরস্কৃত করা এবং আওয়ামী লীগ না এরকম অফিসারদের অপেক্ষাকৃত খারাপ পোস্টিং এর বিষয়টা নিশ্চিত করতো। এই বিষয়টা আমরা পরে আসবো। এটার সাথে বিডিআর হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা আছে, এরাও যুক্ত এটার সাথে। এই শাখায় তখন তারা সরাসরি তৎকালীন সামরিক সচিব মেজর জেনারেল রেজানুর রহমান খানের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করত। রেজানুর রহমানকে 2009 সালের সংগঠিত পিলখানা হত্যাকাণ্ডে র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক, পরবর্তীতে মেজর জেনারেল এই রেজানুর রহমানের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা এবং বিদ্রোহ রুখতে আসা সশস্ত্র বাহিনীর সদস্যদের পিলখানায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ আছে। পুনর্তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী সে নিজস্ব দায়িত্ব অবহেলা করে যমুনাতে সময় ক্ষেপণ করে এবং অগ্রগামী দলকে পিলখানায় প্রবেশ করতে এবং গুলি চালাতে বাধা দেয়।
কুখ্যাত পলাতক আওয়ামী নেতা বাহাউদ্দিন নাসিমের জ্ঞাতি ভাই এই মেজর জেনারেল রেজানুর। এই রেজানুরের মাধ্যমে শুরু হয় সেনাবাহিনীতে আওয়ামী অনুসারী অফিসারদের চিহ্নিতকরণ এবং তাদের পদোন্নতি, গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর প্রথম দফার কাজটা। আজকের এই ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ এবং শামস মোহাম্মদ মামুনের হাত দিয়াই এই কাজগুলো করত এই রেজানুর রহমান। ওয়াকারুজ্জামান যখন সামরিক বাহিনী সচিবের গুরুত্বপূর্ণ পদটা পায় 2013 থেকে 2016 সাল, তখন তিনি 2014 জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের মুহূর্তে তার বিশ্বস্ত এই দুই অফিসারকে বদলি করে পুনরায় সামরিক সচিবের শাখায় নিয়ে আসে। সেই নির্বাচন কারচুপি কইরা আওয়ামী লীগকে জিতায় আনার জন্য পছন্দের বাছাইকৃত অফিসারদের নির্দিষ্ট এলাকায় পোস্টিং দেওয়ার চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে সেনাবাহিনীতে ব্যাপকভাবে সমালোচিত এবং নিন্দিত হয় ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ এবং শামস মোহাম্মদ মামুন। এইবারে আসেন বিডিআর হত্যাকাণ্ডে তাদের ভূমিকা। বিডিআর হত্যাকাণ্ডের প্রাক্কালে কোন কোন অফিসারকে সীমান্ত রক্ষী বাহিনীতে বদলি করা হবে, তখন তার প্রাথমিক লিস্ট তৈরি করছিল আজকের এই ব্রিগেডিয়ার সেলিম আজাদ। তার বানানো তালিকা অনুযায়ী জেনারেল মঈনুদ্দিন গং এদেরকে বিডিআরে বদলি করে। ফলে শহীদ কর্নেল মোহাম্মদ নকিবুর রহমান, শহীদ কর্নেল গুলজার উদ্দিন আহমেদ, শহীদ কর্নেল নাফিজ উদ্দিন আহমেদ, শহীদ কর্নেল মোহাম্মদ শওকত ইমাম সহ বেশ কিছু প্রতিভাবান সেনা অফিসার, ন্যাশনালিস্ট সেনা অফিসার কোনো কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে বদলি হয়ে রাতারাতি বিডিআরে যোগ দিতে বাধ্য হয়েছিলেন এবং এর চূড়ান্ত পরিণতিতে তারা শহীদ হন। এই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার যোগসাজশে এদের তালিকা করা হয়েছিল, বিডিআরে বদলি করা হয়েছিল এবং দ্রুত এখানে যোগদান করে হত্যার প্রাথমিক কাজটা শুরু করা হয়েছিল এই তৎকালীন সামরিক সচিবের অফিস থেকেই। আর এর সূচনা করে শামস মামুন এবং সেলিম আজাদের পদাতিক ডেস্ক। এই অপকর্ম করার গাইডলাইন এরা পাইতো খুনি হাসিনার জ্ঞাতি ভাই বাহাউদ্দিন নাসিম এবং তার জ্ঞাতি ভাই জেনারেল রেজানুর খানের কাছ থেকে এবং পলাতক হাসিনার জ্ঞাতি বোনের স্বামী জেনারেল ওয়াকারের কাছ থেকে। বিডিআরে সংঘটিত এই বর্বর ঘটনায় সর্বমোট 74 জন নিহত হয় আপনারা জানেন। 2011 সালে মালয়েশিয়ান আর্মি থেকে উচ্চতর প্রশিক্ষণ শেষে ব্রিগেডিয়ার সেলিম আজাদ দেশে ফিরে আবার লজিস্টিক্সের এরিয়া কমান্ডার মেজর জেনারেল রেজানুরের স্টাফ হিসেবে যোগদান করে। ওই বছরই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তথাকথিত বানোয়াট সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার সাথে জড়িত অভিযোগে বেশ কয়েকজন সিনিয়র অফিসারকে আটক, নির্যাতন এবং চাকরিচ্যুতির ঘটনার অন্যতম প্ল্যানার ছিল এই কুখ্যাত সেলিম আজাদ। এদের এই ধরনের আচরণের কারণে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে সেনাবাহিনীতে কর্মরত হয়ে কি কারণে এই দুই অফিসার তাদের সহকর্মীদের জীবন নাশ, ক্যারিয়ার ধ্বংসের খেলায় মেতেছিল? এর উত্তর লুকায় আছে এই দুইজনের পরিবারের রাজনৈতিক আদর্শ, মতবাদ এবং দৃষ্টিভঙ্গির ভেতরে। ব্রিগেডিয়ার জেনারেল শামসের বাবা AKM শামসুল আলম ছাত্র অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিল। মাহালাক খান 75-এ সোহরাওয়ার্দীর বডিগার্ড হত্যার পরে দেশে যে হাতে গোনা কয়েকটা ঝটিকা প্রতিবাদ মিছিল হয়েছিল, চট্টগ্রামের টিতে নেতৃত্ব দিছিল এই লোক, ওর বাপ। আর এই শামসের শ্বশুর ছিল সচিবালয়ে আওয়ামীপন্থী অফিসারদের অন্যতম নেতা, কুখ্যাত দুর্নীতিবাজ আমলা মহিউদ্দিন খান আলমগীরের সাথে মিলে সে 1996 সালে সচিবালয়ে জনতার মঞ্চ গড়ার একজন কারিগরের ভূমিকা অবতীর্ণ হয়েছিল। ব্রিগেডিয়ার শামসের বড় ভাই ডক্টর নোমান দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। এর মানে হইতেছে এদের পুরা পরিবারটাই ফ্যাসিস্ট আওয়ামী কাল্টের অনুসারী। ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদের বাবা ছিল বিমান বাহিনীর অফিসার। মুজিববাদী আদর্শের অনুসারী হিসেবে সর্বদা বিতর্কিত রাজনৈতিক বক্তব্য এবং বিদ্বেষমূলক আচরণের কারণে এয়ারফোর্স অফিসার্স অ্যাসোসিয়েশন তাকে তিনবার সতর্ক করে। এতেও তার শৃঙ্খলা বিরোধী সামাজিক আচার ব্যবহারে কোনো পরিবর্তন না ঘটায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার মেসে ঢোকা নিষিদ্ধ করে দিছিল। এই সব তথ্য থেকে এই ধারণা পরিষ্কার হয় তা হইতেছে খুব ছোটবেলা থেকেই আলোচ্য এই দুই অফিসার তাদের অভিভাবক, পরিবারের মতাদর্শ এবং মনস্তত্ত্বে বাইরে উঠছে। গভীরভাবে আওয়ামী ভাবাদর্শের অনুসারী এই দুই অফিসার ফ্যাসিস্ট মুজিবকে হত্যার দায়ে সেনা প্রতিষ্ঠানের প্রতি বিদ্বেষ এবং ঘৃণার মানসিকতা নিয়ে বড় হয়েছে। প্রতিশোধের আকাঙ্ক্ষা নিয়ে তারা সেনাবাহিনীতে ঢুকছে যেন এই সেনাবাহিনীকে ধ্বংস করে ফেলা যায়। এরা সেনা ইউনিফর্ম পরছে, সর্বোচ্চ সম্মান এবং সুযোগ সুবিধা নিছে, কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতি তারা অনুগতও থাকেনি, এর প্রতি কৃতজ্ঞও থাকেনি। বরং সেকে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করার জন্য ফ্যাসিবাদী শক্তি এবং স্বদেশের উন্নয়ন, সমৃদ্ধি, গণতন্ত্রের চিহ্নিত শত্রু ইন্ডিয়ার সহযোগী হিসেবে গোপনে কাজ করছে। তাদের প্রভুদের দেওয়া অপছন্দের তালিকাভুক্ত সকল কর্মকর্তার ক্যারিয়ারের প্রোগ্রেশন বাধাগ্রস্ত করছে। আওয়ামী মতাদর্শের প্রতি দুর্বল নয় তেমন কোন পেশাদার অফিসারদের ঝাঁটায় বিদায় করছে সেনাবাহিনী থেকে। প্রয়োজন হলে গুম, খুন, নানা ষড়যন্ত্রের আশ্রয় নিছে, জীবন বিপন্ন করতেও দ্বিধা করেনি এবং তাদের চাকরি জীবনের পুরোটা মেয়াদকাল সময় দেশ রক্ষার শপথ ভঙ্গ করছে। মেজর জেনারেল এবং তারপর লেফটেন্যান্ট জেনারেল এবং সম্ভব হইলে সেনা প্রধান হওয়ার লালসায় এরা এখন উন্মত্ত হয়ে আছে।
এমন সকল দুর্বৃত্তের প্রধান পৃষ্ঠপোষক, প্রিয় স্বজন এবং মূল অভিভাবক হচ্ছে খুনি শেখ হাসিনার ভগ্নিপতি, বর্তমান সেনাপ্রধান ছদ্মবেশী খুনি জেনারেল ওয়াকারুজ্জামান। জুলাই বিপ্লবের সময় সেলিম আজাদ ব্রিগেডিয়ার পদে মিলিটারি গোয়েন্দা পরিদপ্তরের ডাইরেক্টর ডিএমআই হিসেবে গণ অভ্যুত্থান দমনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অবতীর্ণ হয়েছিল। আর শামস মামুন ছিল আর্মি সিকিউরিটি ইউনিটের প্রধান। পুরা দেশের গোয়েন্দা তথ্য, গণ আন্দোলনের গতি প্রকৃতি, ছাত্রনেতা নেত্রীদের অবস্থান, তাদের গতিবিধি পর্যবেক্ষণ, কোথায় জমায়েত হইতেছে, কোথায় সংগঠিত হইতেছে ছাত্ররা, কোথায় বিক্ষোভকারীরা সংগঠিত হইতেছে, এই গোয়েন্দা তথ্য তারাই দিত পুলিশকে। বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় এবং কোথায় কোথায় কোন সশস্ত্র বাহিনীর ইউনিট দিয়ে বিপ্লবাত্মক পরিস্থিতি দমন করা যায়, সেনা সদরে বসে এর মাস্টার প্ল্যানার ছিল এই দুই আওয়ামী ব্রিগেডিয়ার। তাদের দেয়া তথ্য এবং উপাত্তের উপরে ভিত্তি করে হেলিকপ্টার, সশস্ত্র বাহিনীর আর্মার্ড ভেহিকেল এবং তাদের মেশিন গান এবং স্নাইপার রাইফেল থেকে গুলি চালানো হয়েছে। ফ্যাসিস্ট বাহিনীর মুখোমুখি দাঁড়ায় প্রাণ বিসর্জন দিয়া এবং শরীরে গুলির আঘাত সয়া হাজার হাজার ছাত্র, কর্মজীবী মানুষ এবং সাধারণ জনতা গণপ্রতিরোধ গড়ে তুলছিল। রাজধানীর ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা, বাড্ডা সহ নানা এলাকায় এই প্রতিরোধের পথ ধরেই 24-এর গণ অভ্যুত্থান বিপ্লবের স্তরে উন্নীত হয়েছিল। বিদ্রোহে উত্তাল এই গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনরুদ্ধারের অপচেষ্টায় তখন বহু মানুষকে খুন এবং আহত করা হয়। একইভাবে ফেনী, চট্টগ্রাম সহ দেশ জুড়ে ক্রমাগত হত্যাকাণ্ড এবং বিক্ষোভকারীদের উপরে আহত করার ঘটনা ঘটতে থাকে। তখন সেনা হেডকোয়ার্টারে বৈশা আর্মি, পুলিশ, বিজিবি, আনসার, আওয়ামী নামধারী সশস্ত্র বাহিনীগুলোকে পরিচালনা করার ক্ষেত্রে শেষ মুহূর্ত পর্যন্ত সক্রিয় ছিল কুখ্যাত এই দুই ব্রিগেডিয়ার, ডিএমআই সেলিম আজাদ এবং ডিএমও শামস মামুন। তারা নানা ধরনের গোয়েন্দা তথ্য, কূটকৌশল এবং দিক নির্দেশনা দেয়া এই সমস্ত অভিযানে ভূমিকা রাখছে। এমন অজস্র গুরুতর অভিযোগ এবং প্রমাণ থাকার পরেও এদের বিরুদ্ধে আজ কোন শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উপরন্তু তারাই এখন পরিচালনা করতেছে বাংলাদেশের সেনাবাহিনীকে। সেনাপ্রধান ওয়াকার, ব্রিগেডিয়ার সেলিম, শামস, অবসরপ্রাপ্ত জেনারেল রেজাউনের বাছাই করা কর্মরত জেনারেলদের আওয়ামী ইন্ডিয়ান চক্রের প্রত্যক্ষ পরিচালনায় খুনি হাসিনা সরকারকে শেষ পর্যন্ত টিকায় রাখার প্রাণান্তকর চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত রক্ষা করতে না পাইরা এরা ফ্যাসিস্ট হাসিনা সহ তাদের পুরো পরিবারকে নিরাপদে পালানোর ব্যবস্থা করে দিছিল। বিমান বাহিনীর বিমানে করে ইন্ডিয়ায় পৌঁছে দিয়ে আসা হয়েছে। এই সব কাজ সুচারুরূপে সম্পন্ন করছিল সশস্ত্র বাহিনীর এই দেশদ্রোহী গ্রুপটা। বিপ্লবাত্মক ওই সময়ে ইন্ডিয়ার কাছে দেশের স্পর্শকাতর সবগুলো গোয়েন্দা তথ্য সরবরাহ এবং শত্রু দেশটার গোয়েন্দাদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ে জড়িত ছিল সেলিম আজাদ এবং শামস মামুন। খুনি হাসিনার ইন্ডিয়ায় সেফ এক্সিটের দুইটা পৃথক এবং বিকল্প পরিকল্পনা এরাই তৈরি করছিল। 2024-এর 4 এবং 5 আগস্ট সেই প্ল্যানটা অনুমোদন এবং বাস্তবায়ন করছিল তৎকালীন সেনা নৌ বিমান বাহিনীর 3 প্রধান, যারা অভিন্ন ব্যাচের অফিসার এবং ঘনিষ্ঠ বন্ধু। তারপরে 5 আগস্টের পরে তারা কি করলো? হাসিনার পতনের পর বিভিন্ন ভয়াবহ অপরাধে অভিযুক্ত আওয়ামী মন্ত্রী, নেতা, সামরিক, বেসামরিক আমলা এবং ভয়ঙ্কর অপরাধী বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসারদের সেনানিবাস সহ সশস্ত্র বাহিনীর নানা স্থাপনায় আশ্রয় দেওয়া এবং পরিস্থিতি কিছুটা শান্ত হইলে বিদেশে পালায় যাওয়ার নিরাপদ ব্যবস্থা এবং সকল আয়োজন করছিল সেনাপ্রধান ওয়াকারের নেতৃত্বে পরিচালিত এই চক্রটা, যারা এখনো খুবই সক্রিয়ভাবে ক্রিয়াশীল আছে। খুনি দুর্নীতিবাজ জেনারেল আকবর, মুজিব, হামিদ সহ যে সমস্ত অপরাধী জেনারেল ইন্ডিয়া পালায় গেছে, গোপনে তাদের দেশ ত্যাগের সমস্ত পরিকল্পনা এবং ব্যবস্থার মূল সমন্বয়ক ছিল সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক এই ব্রিগেডিয়ার সেলিম আজাদ। এই চক্রটাই 2024-এর 6 আগস্ট অ্যাটর্নি জেনারেল নিয়োগ, 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় তাদের অনুগত কতিপয় ব্যক্তিকে উপদেষ্টা বানায় দেয়। গোপনে তাদেরকে নানা অপকর্মে ব্যবহার করা এবং সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে সার্বক্ষণিকভাবে নানা যন্ত্রণায় নিমজ্জিত করিয়া অনুৎপাদনশীল অকাজে আটকে রাখাইছিল তাদের সার্বক্ষণিক তৎপরতা। এদের প্রধান লক্ষ্য এবং দাবি ছিল বিপ্লব পরবর্তী রাজনীতির নয় বন্দোবস্তে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যেন অন্তর্ভুক্ত করা হয়, তাদের জন্য জায়গা করে দিয়া বাংলাদেশের নিরাপত্তা পরিসরে ইন্ডিয়াকে হস্তক্ষেপ করার পুরনো সুযোগগুলা অবারিত যেন রাখা হয়। এই কারণেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সেনাবাহিনী যে অন্তর্বর্তী সরকারের সময় সাফল্য পায়নি, তার প্রধান কারণ ছিল দেশবাসীর অভিপ্রায়ের বিরুদ্ধে আলোচ্য 2 ইন্ডিয়ান এজেন্ট, সামরিক বাহিনীর গোয়েন্দা এবং নিরাপত্তা ইউনিট প্রধানের রেজিস্ট্যান্স বা প্রতিরোধ। তারা অপরাধীদের তথ্য প্রবাহ সংশ্লিষ্ট বাহিনীগুলোর কাছে প্রদান করতে বাধা দিত এবং খুনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ ফ্যাসিস্ট রাজনৈতিক অপরাধীদের কাছে তাদের বিরুদ্ধে পরিচালিত অপারেশনের খবর গোপন সূত্রের মাধ্যমে আগে ভাগেই পৌঁছায় দিত। প্রফেসর ইউনূসের যতগুলো তদন্ত সংস্কার কমিশনের কাজ ছিল, শীর্ষ জেনারেলদের এই গ্রুপটা নানাভাবে সেটা বাধাগ্রস্ত করছে। এর স্পষ্ট বিবরণ এবং সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তিদের খুঁজে পাওয়া যায় গুম কমিশনের রিপোর্টে। এই কমিশনের কাজ শুরু করার মুহূর্ত থেকে একে পদে পদে নানা বাধা বিপত্তির মাঝে গতিহীন করার অপচেষ্টা চালাইছে ওয়াকার
এবং তার প্রিয় দুই ব্রিগেডিয়ার শামস এবং সেলিম। এরা সার্বক্ষণিকভাবে অপচেষ্টা চালাইছে যাতে সঠিক তথ্য প্রমাণাদি এবং সাক্ষী দেওয়ার মতো দেশপ্রেমিক সেনা সদস্যরা গুম কমিশনের নাগালে না যায়। সংশ্লিষ্ট অফিসার সৈনিকদের তালিকা, যানবাহনের লগ বই, মোতায়েনের ইতিহাস কিংবা কোনো নির্দিষ্ট স্থাপনার দায়িত্ব কার উপরে ছিল বা কে তার তত্ত্বাবধায়ক ছিল, এই ধরনের প্রমাণযোগ্য বিবরণ চেয়ে যে অনুরোধগুলো করা হয়েছিল গুম কমিশন থেকে, তার জবাবে সেলিম আজাদ এবং শামস মামুন দীর্ঘ নীরবতা, বিলম্ব অথবা অস্পষ্ট উত্তর দিত। অতি সাধারণ তথ্য আদায় করতেও তাদের বহুবার লিখিত সরাসরি ফলো আপ করতে হতো। একটা এক্সাম্পল দিই, 2025 সালের শেষ দিকে সামরিক গোয়েন্দা পরিদপ্তর এবং সেনা নিরাপত্তা ইউনিট, এই দুইজন শামস এবং আজাদের তাদের দায়িত্বের সনদপত্র এইটা দিবে, এটা সম্মত হতে 2 মাসের নিরবিচ্ছিন্ন ফলো আপ এবং বারবার আলোচনার পর অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছে। গুম কমিশনের চূড়ান্ত রিপোর্টের এই 12.7 ধারায় 9 নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ এবং শামস মামুনকে কমিশনের সাথে অসহযোগিতা, তথ্য আড়াল এবং তথ্য প্রদানে গড়িমসির দায়ে অভিযুক্ত করা হয়েছে। এখানে লেখা হয়েছে বারবার এই মাপের বিচ্যুতি কি করে ঘটা সম্ভব, কমিশন সেটা বুঝতে চেষ্টা করেছে। মিলিটারি ইন্টেলিজেন্সের কর্মকর্তাদের যার নেতৃত্বে ছিল BA 5274, যার নেতৃত্ব ছিল সেলিম আজাদ, এবং আর্মি সিকিউরিটি ইউনিটের কর্মকর্তা যার নেতৃত্ব ছিল শামস মোহাম্মদ মামুন, তাদের সঙ্গে কথা বলার সূত্রে ইঙ্গিত পাওয়া যায় যে প্রথম এবং দ্বিতীয় দফায় পালিয়ে যাওয়ার ঘটনা ঘটার পরেও এর পুনরাবৃত্তি ঠেকাতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় তৃতীয় দফায় সেটা আবার ঘটেছে। আলোচনার সময় এই কর্মকর্তা আত্মপক্ষ সমর্থনের সুরে স্পষ্টতই দাবি করেন পালিয়ে যাওয়ার ঝুঁকি নিশ্চিত জানা সত্ত্বেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপরে নজরদারি করাটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তারপরেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ইন্ডিয়া অনুরাগী গণতন্ত্রের শত্রু এই দুই মহা অপরাধী কিভাবে এখনো সেনাবাহিনীতে কর্মরত থাকে। এই ধরনের দুর্ভাগ্যজনক অবস্থা এবং পুরনো ব্যবস্থা যদি বহাল থাকে, তাহলে খুনি হাসিনার আত্মীয় সেনাপ্রধান ওয়াকার তার পারিবারিক দোসরদের পদোন্নতি দেবে এবং সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ উচ্চ পদে বসাবে, এবং এটাই ঘটবে। এর মাধ্যমে সে বাংলাদেশকে আবারও 2024-এর আগের ফ্যাসিস্ট জামানায় ফিরে নেওয়ার অপচেষ্টা চালাবে। এর মধ্যে এরকম কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপ নিয়ে ফেলছে আমরা দেখতে পাচ্ছি। বিগত মাসগুলোতে সেনাপ্রধান রাজধানীর আশেপাশে গুরুত্বপূর্ণ সেনানিবাস এবং সামরিক স্থাপনার সময় নিজের পছন্দের এবং সম মনোভাবাপন্ন অফিসারদের পদায়ন করছে। এর মধ্যে দিয়ে জেনারেল